হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। কনস্টেবল জিডি এক্সামিনেশন 2022-এর যে প্রিভিয়াস ইয়ারগুলো আমরা প্র্যাকটিস করছিলাম 2024-এর পরীক্ষাকে লক্ষ্য রেখে, তার আজকে 43 নম্বর শিফট। টোটাল আমরা 42টা প্র্যাকটিস করে নিয়েছি এবং এই যে সেটগুলো করছি আমরা প্রত্যেকটা শিফট অনুযায়ী, এর কোশ্চেনগুলো বাংলায় তোমরা যদি পিডিএফ নিতে চাও তাহলে ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা জয়েন করে যাবে, ওখানে সবটা পিডিএফ পেয়ে যাবে। আর এখানে দেখো এক্সাম ডেটটা রয়েছে 30/1/2023 এবং এক্সাম শিফট হচ্ছে 3rd শিফট। আজকের প্রথম কোশ্চেন দেখো, যে নিম্নলিখিতগুলির মধ্যে কে 2022 সালের মে মাসে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হন? তো 2022 সালের মে মাসে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হন মানিক সাহা, এবং বর্তমানেও ত্রিপুরার মুখ্যমন্ত্রী হচ্ছেন মানিক সাহা। তারপরে দেখো মীনাক্ষী সুন্দরম পিল্লাই কোন নৃত্যের জন্য ব্যাপকভাবে স্বীকৃত ছিলেন? তো মীনাক্ষী সুন্দরম পিল্লাই কথাকলি, ভারতনাট্যম, লাবণী, কুচিপুড়ি। তো এখানে অ্যান্সার হচ্ছে ভারতনাট্যম। তো মীনাক্ষী সুন্দরম পিল্লাই ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। আর ভারতনাট্যমটা কোথাকার? এটা হচ্ছে তামিলনাড়ুর একটি শাস্ত্রীয় নৃত্য। কথাকলি কোথাকার? কেরালার। লাবণী শাস্ত্রীয় নৃত্য নয়, এটা হচ্ছে লোকনৃত্য, যেটা হচ্ছে মহারাষ্ট্রর। এবং কুচিপুড়িটা একটা শাস্ত্রীয় নৃত্য, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তারপরে দেখো, ভারতে ক্রীড়া সংস্কৃতিকে উন্নীত করার জন্য যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক দ্বারা চালু করা নিম্নলিখিত কোন প্রোগ্রামটির 12টি উলম্ব রয়েছে? তো এখানে অ্যান্সার হচ্ছে খেলো ইন্ডিয়া। তারপরে দেখো, ড্যাশ হলো ভারতের কেন্দ্রীয় ব্যাংক। তো ভারতের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে আরবিআই, অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংক। তো এখন ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নরের নাম কি? গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস। এটা অনেকবার এক্সামে আসে। রিজার্ভ ব্যাংকের গভর্নরের নাম হচ্ছে শক্তিকান্ত দাস। বর্তমান 2023-এ রিসেন্টলি একটা প্রত্যেক দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরগুলো একটা হয়েছিল, সেখানে শক্তিকান্ত দাস অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর অফ দ্য ইয়ার হিসেবে সিলেক্ট হয়েছেন। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স। তারপরে দেখো, অটল পেনশন যোজনা APY এর অধীনে ভারত সরকারের সহ অবদান ড্যাশের জন্য উপলব্ধ। তো অটল পেনশন যোজনা 60 বছর, 25 বছর, 10 বছর, 5 বছর। তো অ্যান্সার হচ্ছে 5 বছরের জন্য উপলব্ধ। তারপরে দেখো, ধানগাড়ি গাজা ড্যাশের একটি লোকনৃত্য। আসাম, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড। তো ধানগাড়ি গাজা হচ্ছে মহারাষ্ট্রের একটি লোকনৃত্য। এর একটু আগে আমরা একটা পড়লাম যে মহারাষ্ট্রের আরেকটি লোকনৃত্য আমরা কি পড়লাম? লাবণী। লাবণী মহারাষ্ট্রের একটি লোকনৃত্য। এখানে কোশ্চিন হচ্ছে ধানগাড়ি গাজা একটা মহারাষ্ট্রের লোকনৃত্য। মহারাষ্ট্রের আরও লোকনৃত্য রয়েছে, যেমন তামাশা। তো টোটাল আমরা 3টে এখানে নাম জানলাম, আর অনেকটা রয়েছে। আর আসামের হচ্ছে কি বিহু, খুব বিখ্যাত। বিহু আবার 3 প্রকারের আছে, আসামে হয় বিহু। সে 3টা বিহু কিন্তু আসামে হয়। আসামে আরেকটা খুব বিখ্যাত উৎসব রয়েছে, যেটা হচ্ছে আম্বুবাচি মেলা, যেটা কামাখ্যা মন্দিরে অনুষ্ঠিত হয়। ড্যাশ ভারত সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2012 থেকে 17 ছিল ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো টোটাল ভারতের 12টি পরিকল্পনা হয়েছে। তো 2012 থেকে 17 যেটা হয়েছিল সেটা হচ্ছে 12 নম্বর। তাহলে এখন কি আর পরিকল্পনা হয় না? না, এখন পরিকল্পনা হয় না, কারণ যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো হচ্ছিল সেটার পরিবর্তে এখন নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছে। এটা কোশ্চিন আসে পরীক্ষায়, যে নীতি আয়োগ কাকে প্রতিস্থাপিত করেছে? তো সেটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে প্রতিস্থাপিত করেছে নীতি আয়োগ। ঠিক আছে। আর নীতি আয়োগ কখন তৈরি হয়েছে? 2015 সালে। তারপরে দেখো, ড্যাশ হলো কার্বোহাইড্রেট, প্রোটিন এবং চর্বি সম্পূর্ণ হজমের স্থান। তো এখানে ক্ষুদ্রান্ত রয়েছে, তাহলে বড় অন্ত্র বা বৃহদান্ত্র, আর যকৃৎ বা খাদ্য পাইপ। তো এখানে ক্ষুদ্রান্ত্রে কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি সব কিছু এখানে হজম হয়।
দুটি প্রধান উদ্দেশ্য দারিদ্র্য দূরীকরণ, গরিবি হটাও এবং স্বনির্ভরতা অর্জন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রস্তাব করা হয়েছিল। তো এই যে দারিদ্র্য দূরীকরণ বা গরিবি হটাও এবং স্বনির্ভরতা অর্জন, এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হয়েছিল? তো এটা হয়েছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। এবার এই যে গরিবি হটাও, এটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল এবং গরিবি হটাও এই স্লোগানটা কে দিয়েছিল? এই স্লোগানটা দিয়েছিল ইন্দিরা গান্ধী, ঠিক আছে। তো এখানে গরিবি হটাও স্লোগানটা আসলে হবে বৈরিশিকার হবে, এখানে গরিবি হটাও, গরিব হটাও না, গরিবি হটাও, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো রিটটি চিহ্নিত করুন যার ভিত্তিতে আদালত একজন আটক ব্যক্তিকে তার আটকের বৈধতা পরীক্ষা করার জন্য তার সামনে হাজির করার নির্দেশ দেয়। দেখো, সুপ্রিম কোর্ট টোটাল 5টি রিট জারি করতে পারে। এটা একটু ইনফরমেশনটা রাখবে যে রিট কে জারি করতে পারে? শুধুমাত্র সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্ট 5টি রিট জারি করতে পারে, যার মধ্যে একটা হচ্ছে হেভিয়াস কার্পাস। আর হেভিয়াস কার্পাস মানে কি? আদালতের সামনে সশরীরে হাজির করা, ঠিক আছে। তারপরে দেখো প্রার্থনা সমাজ ড্যাশ সালে বোম্বেতে প্রতিষ্ঠিত হয়েছিল। তো প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠিত করেছিল? প্রার্থনা সমাজ 1867 সালে আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রতিষ্ঠিত করেছিলেন। কী নাম? আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ। এর সঙ্গে আর্য সমাজ একটা রয়েছে, যেটাকে প্রতিষ্ঠা করেছিল আর্য সমাজ দয়ানন্দ সরস্বতী, এবং ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায়, ঠিক আছে। তো আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন। অলিম্পিকে ভারতীয় হকি দলের প্রথম অধিনায়ক কে ছিলেন? তো অলিম্পিকে ভারতীয় হকি দলের প্রথম অধিনায়ক কে ছিলেন? অ্যান্সার হচ্ছে জয়পাল সিং মুন্ডা। এখানে অপশন কিন্তু ধ্যানচাঁদ রয়েছে, অনেকজন ধ্যানচাঁদ কিন্তু করে দিবে, এটা কিন্তু ধ্যানচাঁদ হবে না, জয়পাল সিং মুন্ডা হবে, ঠিক আছে। তারপরে দেখো সৌরকোষ তৈরিতে ব্যবহৃত উপাদান শনাক্ত করুন। টাংস্টেন, ব্রোঞ্জ, সিলিকন, ম্যাঙ্গানিজ। টাংস্টেন কোথায় ইউজ হয়? টাংস্টেন ইউজ হয় ফিলামেন্ট তৈরিতে, ঠিক আছে। আর সৌরকোষ তৈরিতে ব্যবহার হয় সিলিকন। তাহলে অপশন সি হচ্ছে অ্যান্সার, সিলিকন। যে রেখাটি ক্রাস্ট থেকে মেন্টেলকে পৃথক করে তাকে ড্যাশ সেটি ড্যাশ নামে পরিচিত। তো অ্যান্সার হচ্ছে মোহু বিযুক্তি বা মোহর বিচ্ছিন্নতা। তো আসলে ওই রেখাটির নাম হচ্ছে মোহু বিযুক্তি রেখা, ঠিক আছে, যেটা ভূপৃষ্ঠ থেকে ক্রাস্টকে পৃথক করে। তারপরে দেখো ড্যাশ সার, সিনথেটিক ফাইবার, প্লাস্টিক, আঠালো, তারপরে পেইন্ট এবং রঞ্জক তৈরিতে ব্যবহৃত হয়। তো এখানে অ্যান্সার হচ্ছে সালফিউরিক অ্যাসিড সার তৈরি, সিনথেটিক ফাইবার তৈরি, আঠালো জিনিস তৈরি, পেইন্ট তৈরি, তারপরে বিভিন্ন রঞ্জক তৈরিতে ব্যবহৃত হয়। পরের কোশ্চেন দেখো, ভারতের নিচের কোন রাজ্যে সোনেপুর গবাদি পশু মেলা হয়? তো সোনেপুর গবাদি পশু মেলা হয় বিহারে। তারপরে দেখো ভারতের ন্যাশনাল সার্ভে দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুসারে 2022 সালে ভারতে সাক্ষরতার হার কত? তো 2011 সালে যে সেন্সাস হয়েছিল সেটা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার 77.7%। এখনও বর্তমানে 77.7%ই এটা দেখাচ্ছে, যেহেতু নতুন সেন্সাস হয়নি। 2022 সালে এটা দিলেও কিন্তু এখানে 77.7%ই অ্যান্সার হবে, ঠিক আছে। যদি নতুন সেন্সাস বের হয়নি, এটা শুধু কনফিউশনাল একটা দিয়েছে, ক্যান্ডিডেটকে কীভাবে কনফিউশন করা হবে যাতে অ্যান্সারটা অন্য করে দেয়। অ্যান্সার 77.7%, ঠিক আছে। মার্চ 2022 নির্বাচনের পর কে গোয়ার মুখ্যমন্ত্রী হন? তো এখানে রয়েছে লক্ষ্মীকান্ত পার্সেকর, দিগম্বর কামত, প্রমোদ সাওয়ান্ত, মনোহর পরিকর। তো অ্যান্সার হচ্ছে প্রমোদ সাওয়ান্ত। এই শিফটে দুটো মুখ্যমন্ত্রীর নাম জিজ্ঞেস করেছে, একটা হচ্ছে ত্রিপুরা যেটা মানিক সাহা, আর একটা হচ্ছে প্রমোদ সাওয়ান্ত যেটা হচ্ছে গোয়ার। তারপরে দেখো সাঁচির মহান স্তূপ নিম্নলিখিত কোন রাজার আমলে নির্মিত হয়েছিল? সাঁচির মহান স্তূপ নির্মিত হয়েছিল অশোকের আমলে। তারপরে দেখো জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকাকে সম্মান করা হলো প্রত্যেক নাগরিকের একটি মৌলিক কর্তব্য। প্রত্যেক নাগরিকের একটি মৌলিক কর্তব্য হচ্ছে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকাকে সম্মান করা।
ওকে।